সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। লাদাখে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া চীনা সদস্য আটক। শীঘ্রই পুরো ভারতে সিএএ চালু হবে বললেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যুদ্ধবিরতিকে সম্মান করুন, আর্মেনিয়া আজারবাইজানকে উদ্দেশ্য করে বললেন জাতিসংঘ প্রধান। ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় বার্তা। এবং সবশেষে জানাবো, বাইডেনের কাছে হেরে গেলে দেশ ছাড়তে হবে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লাদাখে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া চীনা সদস্য আটক। ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া এক চীনা সদস্য আটক হয়েছে। সোমবার লাদাখের ড্যামচক এলাকা থেকে ওই চীনা সদস্যকে আটক করে ভারতীয় সেনাবাহিনী। আটক ওই চীনা নাগরিক গোপনে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেনা সদস্যদের গতিবিধির উপর নজর রাখার চেষ্টা করছিল কিনা তা জানার চেষ্টা চলছে। আটক ব্যক্তির কাছ থেকে চীনের সেনাবাহিনীর পরিচয়পত্র মিলেছে। লাদাখে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া এক চীনা সদস্যকে আটক করেছে ভারতীয় সেনাবাহিনী। জানা গেছে, ড্যামচকে ওই সদস্যকে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন ভারতীয় সেনাবাহিনী। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গেছে, ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছেন বলে এদিন ধরা পড়ার পর দাবি করেছেন ওই সদস্য। যদিও চীনা সেনার কর্পোরাল পদমর্যাদার এই বয়ানে এখনই কোনো স্পষ্ট সিদ্ধান্তে আসতে চাইছে না ভারতীয় সেনাবাহিনী। ওই সদস্যকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন সেনা কর্মকর্তারা। ভারতীয় ভূখণ্ডে ঢুকা ওই চীনা সেনার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে ভারতে ঢুকে ওই ব্যক্তি কার কার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তাও জানার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। যদিও জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের পর যদি সত্যি দেখা যায় ওই সেনা ভুলবশত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন, তবে তাকে নির্দিষ্ট পদ্ধতি মেনে চীনা সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হবে বলে জানা গেছে। লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনার আগ্রাসনের পর থেকে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে ভারত চীন সীমান্তে। গত কয়েক মাসে সীমান্তে উত্তেজনা কমাতে একের পর এক বৈঠক করেছে দুই দেশ, কিন্তু এখনো পর্যন্ত সীমান্ত সমস্যা পুরোপুরি মেটানো সম্ভব হয়নি। একদিকে আলোচনা চলছে, অন্যদিকে দুই দেশই যুদ্ধের জন্য তৈরি। দিন যত এগুচ্ছে সীমান্তের দুদিকে সেনা তত বাড়ছে ও আগ্নেয়াস্ত্র মজুতের বহর আরও বাড়ছে। শীঘ্রই পুরো ভারতে সিএএ চালু হবে। কয়েক মাস বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে ফের নতুন করে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ ইস্যুর বোধন ঘটালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েই বিজেপির সর্বভারতীয় সভাপতি বললেন, শীঘ্রই সিএএ চালু করা হবে। সংশোধিত নাগরিকত্ব ইস্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। গর্জে উঠেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকারও। বিধানসভা ভোটের মুখে আবারও সেই ইস্যুকে নিয়ে যেভাবে সরব হলেন নাড্ডা, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন শিলিগুড়িতে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেছেন, করোনা অতি মহামারীর জেরে সিএএর বাস্তবায়ন বিলম্বিত হয়েছে, তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কাজ শুরু হয়েছে। এটা সিএএ শীঘ্রই কার্যকর করা হবে। আপনারা সকলে সংশোধিত নাগরিকত্ব আইনের উপকার পাবেন। সংসদে এটা পাশ হয়েছে, আমরা এটার প্রতি দায়বদ্ধ। নাড্ডাকে উদ্ধৃত করে কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। অন্যদিকে 2021 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে বলে এদিন ফের আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে নাড্ডার গলায়। মমতার নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে বিধে বিজেপি সভাপতি বলেছেন যে বাংলার মানুষ হিংসা কাটমানি সংস্কৃতি নিয়ে নাজেহাল হয়ে গিয়েছেন। যুদ্ধবিরতিকে সম্মান করুন, আর্মেনিয়া আজারবাইজানকে জাতিসংঘ প্রধান। বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চলে উত্তেজনা হ্রাসে আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি কার্যকরের 4 মিনিটের মাথায় তা ভঙ্গ হয়েছে। মামলা হয়েছে উভয় পক্ষ থেকে। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষকে যুদ্ধবিরতির প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। নতুন করে যুদ্ধবিরতি কার্যকরের পরও বিবাদমান দুই পক্ষের হামলার অনেকেই হতাহত হয়েছেন। যুদ্ধবিরতি ভাঙার দায়ে আজারবাইজান এবং আর্মেনিয়া উভয় পক্ষেই পরস্পরকে দোষে এখন। রুশ মধ্যস্থতায় স্থানীয় সময় শনিবার মধ্যরাতে দ্বিতীয়বারের মতো ওই যুদ্ধবিরতি কার্যকর করতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল।
শনিবার আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজার আবাসিক এলাকায় আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ কমপক্ষে 13 জন প্রাণ হারান। এরপর এর নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রধান ও এর আহ্বান জানান। গত 26 সেপ্টেম্বর শুরু হওয়া এই ব্যাপক লড়াই সংঘর্ষে বেসামরিক মানুষের উপর হামলারও নিন্দা জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন অনুযায়ী জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারেক রোববার এক বিবৃতিতে বলেন, গানজা শহরের হামলায় শিশুসহ যেসব সাধারণ মানুষ মারা গেছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিবৃতিতে আরও বলা হয়, মহাসচিব 18 অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতিতে উভয় পক্ষকে মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অবিলম্বে বাস্তবসম্মত আলোচনা পুনরায় শুরু করারও আহ্বান জানান। নাগোর্নো কারাবাখ নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মধ্যে বিবাদ বহু পুরনো। 1994 সালে একটি যুদ্ধবিরতির মাধ্যমে 6 বছরের সংঘাতের অবসান হওয়ার পর এটি সবচেয়ে ভয়াবহ নৃশংস। গত 27 সেপ্টেম্বর দুই দেশের মধ্যে ফের এই যুদ্ধ শুরু হয়েছে। এতে কমপক্ষে 800 মানুষের প্রাণহানি হয়েছে। নাগোর্নো কারাবাখ ছিটমহলটিতে আর্মেনিয়া খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠতার জনগোষ্ঠীর বসবাস। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মুসলিম অধ্যুষিত আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয় এই অঞ্চলটি। আর এতে সমর্থন জানিয়ে আজারবাইজানের অভ্যন্তরে বৃহৎ ভূখণ্ড দখল নিয়ে ছিটমহলের সঙ্গে সংযোগ স্থাপন করে আর্মেনিয়া। আন্তর্জাতিকভাবে অঞ্চলটিতে আজারবাইজানের হলেও 90 দশকে দেশ দুটির মাঝে রক্তক্ষয়ী যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং বাস্তুচ্যুত হন 10 লাখেরও বেশি। ওই সময় মাঝে মধ্যেই অঞ্চলটিতে নিয়ে দুই পক্ষের মধ্যে লড়াই হয়েছে, কিন্তু এখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা একেবারেই ভয়াবহ। 6 জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী 5 বছর পর 18 অক্টোবর ইরানের ওপর থেকে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার অবসান ঘটল। এখন থেকে ইরান কোনো বাধা ছাড়াই অস্ত্র আমদানি ও রপ্তানি করতে পারবে এবং সেই সাথে দেশটির 23 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সফরের ওপর থেকেও নিষেধাজ্ঞা উঠে গেল। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বিশ্ব সমাজের জন্য নিষেধাজ্ঞা উঠে যাওয়ার এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আন্তর্জাতিক সমাজ ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব রক্ষা করেছে। যুক্তরাষ্ট্র সরকার গত কয়েক মাসে ইরান বিরোধী দীর্ঘমেয়াদী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ নবায়নের জন্য ব্যাপক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে 15টি দেশের মধ্যে একটি দেশ বাদে আর কোনো দেশই মার্কিন প্রস্তাবকে সমর্থন করেনি। এরপর যুক্তরাষ্ট্র স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবস্থা চালুর মাধ্যমে ইরান বিরোধী নিষেধাজ্ঞা বলবৎ করার চেষ্টা চালায়, যেখানে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা চালুর কথা বলা হয়েছে, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়, কারণ পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় মার্কিন সরকার এ ব্যাপারে তৎপরতা চালানোর সমস্ত অধিকার হারিয়েছে। এ অবস্থায় ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টিকে ইরানের জন্য বিরাট বিজয় এবং আমেরিকার জন্য অনেক বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে অর্থরাজনৈতিক ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পদক্ষেপ এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে। অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দুটি প্রভাবের বিষয়টিকে মূল্যায়ন করা যায়। প্রথমত, এর রাজনৈতিক প্রভাব এবং নিরাপত্তা পরিষদের বিভিন্ন প্রস্তাব ও সিদ্ধান্তগুলোর আলোকে প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রয়োজনীয়তা। এটা মার্কিন স্বেচ্ছাচারী নীতির মোকাবেলায় তাদের জন্য স্পষ্ট বার্তা। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, অস্ত্র নিষেধাজ্ঞার আইনগত আর কোনো ভিত্তি থাকলো না। নিষেধাজ্ঞা আরোপের আগেও ইরান সামরিক খাতে খুব কম অর্থ বরাদ্দ দিত, কারণ ইরানের একমাত্র লক্ষ্য ছিল প্রতিরক্ষা ও সামরিক শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। সে কারণে অস্ত্র আমদানির উপর নির্ভরশীলতা বাদ দিয়ে নিজস্ব প্রযুক্তির উপর ভর করে বিভিন্ন ধরনের অস্ত্র নির্মাণের কাজ শুরু করে ইরান। বর্তমানে ইরান অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বাইডেনের কাছে হেরে গেলে দেশ ছাড়তে হবে বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী 3 নভেম্বর নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলে আমাকে দেশ ছাড়া লাগতে পারে। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে গিয়ে রিপাবলিকান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় এই শঙ্কার কথা জানান ট্রাম্প। এ সময় তিনি বলেন, আমি হেরে গেলে কি ঘটবে আপনারা কল্পনা করতে পারেন? হেরে গেলে আমার ভালো লাগবে না, সম্ভবত আমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, আমি জানি না। ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে নিয়ে বারবার হাসি ঠাট্টা করেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই ভাইস প্রেসিডেন্টের কাছে হেরে গেলে তা হবে খুবই বিব্রতকর বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস বলছে, মতামত জরিপের পাশাপাশি নির্বাচনী প্রচারণাতেও জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে জো বাইডেন নির্বাচনী তহবিল রেকর্ড $383 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করলেও ট্রাম্পের তহবিলে জমা পড়েছে $247 মিলিয়ন। তবে ট্রাম্প বলছেন তিনি আর কোনো তহবিল সংগ্রহের পরিকল্পনা আপাতত করছেন না। তিনি বলেন, আমি আরও অর্থ উত্তোলন করতে পারতাম, আমি বিশ্বের সর্ববৃহৎ তহবিল সংগ্রহকারী হতে পারতাম, কিন্তু আমি এটা করতে চাই না। করোনা ভাইরাস বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের মহামারী মোকাবেলার কৌশল নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা রয়েছে। এর মাঝে নিউ ইয়র্ক টাইমস ট্রাম্পের শুল্ক ফাঁকির গোপন তথ্য প্রকাশ করে দেশটিতে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।
এমন পরিস্থিতিতে আগামী ৩ নভেম্বর নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছেন বলে বেশ কিছু জনমত জরিপে আভাস মিলছে। যদিও অধিকাংশ জনমত জরিপে এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।